আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক। আমার মনে হয়েছে যে, যেই মুহূর্তে আমার দেশের জনগণের পাশে আমার থাকা দরকার, আমি থেকেছি। আ সেইটার জন্য যদি কেউ আমাকে বলে যে, হ্যাঁ, আমি বিপ্লবের সাথে ছিলাম, আমি বিশ্বাস করি আমি ছিলাম। আর কার কতটুকু মনে হয় সেইটা দিয়ে তো আসলে এটা জাজ করার কোনো ওয়ে নাই। আমরা মুক্তিযুদ্ধকে সবার বানাতে পারিনি। আমরা বাংলাদেশী হয়ে উঠতে পারিনি। হয় আমরা ভারতের দালাল হয়েছি, না হলে পাকিস্তানের প্রেতাত্মা হয়েছি। মানে বাংলাদেশী আসলে কারা? ওয়াই আমরা সবাই বাংলাদেশী না এবং বাংলাদেশের রাজনীতি করি না? ইন্ডিয়া আসলে কোনোভাবে বাংলাদেশকে তাদের আ মানে তাদের রাষ্ট্রের আলাদা অংশ মনে করে না। তারা মনে করে না আরেকটা রাষ্ট্র আমরা। আমার কাছে মনে হয়েছে তারা মনে করে আমরা তাদেরই একটা প্রদেশ। সো হঠাৎ করে তাদের প্রদেশটা তাদের হাত থেকে হয়তো চলে গেছে। ওই মিডিয়া থেকে যে ধরনের কথাবার্তা সেটা আসলে ছোট বোধ করায়। আই এম ড্যাম সিউর যে বাঁধন আপু কিংবা জয়া আপু বা আমরাও যারা নানাভাবে আমরা যারা কাজ করেছি, তারা কখনোই মানে আমি তোমার সাথে কাজ করে বর্তে গেলাম সেভাবে কাজ করিনি। ইট ওয়াজ আ কোলাবোরেশন। ওরা আমন্ত্রণ জানিয়েছে, ওরা মনে করেছে ওদের কাজটা আমি ভালো করতে পারবো। সেক্ষেত্রে হয়তো আমন্ত্রণে আমরা সাড়া দিয়েছি। আ আমি আসলে একটা কথাই বলতে চাই যে, উম দেখেন, একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আমরা যেকোনো রাজনৈতিক দলের সাপোর্টার হতেই পারি। কিন্তু একটা আ অন্যায়কে অন্যায় বলার মতো স্বাধীনতা যখন আমার থাকবে না বা আমার ওই বিবেকবোধ থাকবে না, তখন আসলে তার প্রতি আমার করুণা হওয়া ছাড়া কিংবা সেই অন্যায়কে ঘৃণা করা ছাড়া আমার আর কোনো অপশন নাই। কারণ আম আমি আমি এইটাতে কখনো কোনো বাধা দেখি না যে আপনি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারবেন না। কিন্তু আমি অবশ্যই এটাতে ভীষণভাবে আমি মনে করি যে আমাদের এটা একটা ঘৃণিত কাজ কিংবা এটা অন্যায়, অপরাধ। অবশ্যই অপরাধও যে আমরা একটা অন্যায়কে আমাদের চোখের সামনে হতে দেখছি কিন্তু আমরা কথা বলছি না। কারণ আমরা চুপ হয়ে থাকছি। আমরা মনে করছি যে এই অন্যায়টা যেহেতু আমার সাথে হচ্ছে না সেহেতু আমার কথা বলার দরকার নাই। যেহেতু আমি অসুবিধায় পড়ছি না সেহেতু আমার কথা বলার দরকার নাই। তো এই বিবেকটা এই বিবেকটা দীপ্তি যেটা বলল যে যাদের আসলে জাগ্রত হয়নি তাদের জন্য আ তাদের আসলে তাদের সত্তাটা নিয়েই তো আমাদের প্রশ্ন থাকা দরকার। সে আসলে তার কোন সত্তাটা তার ভেতরে কাজ করছে? সে আসলে মনুষ্যত্বই তো তার ভিতরে নাই। সেইখানে তার অন্য যেকোনো সত্তা কিভাবে কাজ করছে সেটা নিয়ে তো আমাদের নানান রকমের প্রশ্ন থেকেই যায়। আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক। আমার মনে হয়েছে যে, যেই মুহূর্তে আমার দেশের জনগণের পাশে আমার থাকা দরকার, আমি থেকেছি। আ সেইটার জন্য যদি কেউ আমাকে বলে যে, হ্যাঁ, আমি বিপ্লবের সাথে ছিলাম, আমি বিশ্বাস করি আমি ছিলাম। আর কার কতটুকু মনে হয় সেইটা দিয়ে তো আসলে এটা জাজ করার কোনো ওয়ে নাই। আমার আমার যখন মনে হয়েছে যে, আমি আমার দেশের জনগণের পাশে দাঁড়াতে চাই কিংবা আমার আমার যেই ছোট বাচ্চাটা আসলে ছাদে গুলিবিদ্ধ হয়েছে, সেই বাচ্চাটার জায়গায় আমার সন্তান থাকতে পারত। এইটা ভেবেই আমার আসলে যাওয়া। এখন আমার যাওয়াটা কোন সময় গিয়েছি, কেন গিয়েছি, কতটুকু গিয়েছি, সেটা কে জাজ করছে, কিভাবে জাজ করছে, সেটা দিয়ে আমার কিছু আসে যায় না। এটা হচ্ছে ১ম কথা। ২য় কথা হচ্ছে যে, যখন আপনি এরকম জাজমেন্ট এর ভেতরে আনছেন, সেটা শুধু ফারুকী ভাই না, সেটা আসিফ আসিফ নজরুল স্যার বলেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবাইকে নিয়ে কিন্তু আ মানে কথা উঠেছে যে এই আ মা রাইট। সে আসলে কি করেছে? আ এ কতটুকু করেছে, এ কতটুকু করে নাই। এটা দিয়ে তো আসলে এইটা দিয়ে তো উম এ এ এইভাবে তাহলে তো যারা আসলে মানে শহীদ হয়েছে, দেশ গড়া যায় না হ্যাঁ, আসলে। হ্যাঁ, এটা তো হবে না। আর যারা আসলে আহত হয়েছেন তাদেরকে আপনি কিভাবে তাহলে দেখবেন? যারা যারা এখন তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে আসলে হসপিটালে আ তার সঠিক চিকিৎসাও হচ্ছে না। হ্যাঁ? সেখানে আপনি সেগুলো আপনি কিভাবে জাজ করবেন? সো আমাদের আসলে এইসব ভেদাভেদের মধ্যে না যেয়ে এই ন্যারেটিভ গুলাকে না সামনে এনে বরং আমাদের উচিত যে যারা শহীদ হয়েছে তাদেরকে যাতে সঠিকভাবে সম্মান দেয়া হয় এবং যারা আসলে আহত হয়েছে, যারা তাদের অঙ্গহানি ঘটেছে তাদেরকে যাতে আসলে সুচিকিৎসা নিশ্চিত করা যায় এবং বাকি যারা আছে যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে ভালোবেসে দেশের আ ভালো কাজের জন্য একসাথে হতে চেয়েছে, তারা সবাই মিলে যাতে সেই কাজটাকে ঠিক করে করতে পারে, সেইজন্য আমরা সবাই সবাইকে সাহায্য করতে পারি। নাকি একজন আরেকজনের পেছনে লেগে থেকে যে কে কি করেছিল, কে কি করে নাই, কে কি মানে বলেছিল, কে কি বলে নাই, হ্যাঁ? এইটা দিয়ে জাজ করে আসলে আমরা আমাদের কাজটাকে নষ্ট করি। সেটার সেটার কোনো যৌক্তিকতা আমার কাছে নাই আসলে।
থ্যাংক ইউ অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি একটু দীপ্তির কাছ থেকে একটু শুনতে চাচ্ছি এই কম বিপ্লবী বেশি বিপ্লবী প্রসঙ্গে। দ্যাটস অ্যাবসলিউটলি ডিভাইড অ্যান্ড রুলের তরিকা আর কি। তো আমার মনে হয় যারা সরাসরি এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন না কিংবা সরাসরি ওই গণহত্যাকে বৈধ করার চেষ্টা করেননি, তারা সকলেই আসলে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ। আমি কাউকে আসলে একেবারে বাদ দিয়ে দেওয়ার পক্ষপাতী না, কারণ আমার কাছে মনে হয় যে কোনো অপরাধী আসলে নিজেকে সংশোধন করা যায়, অপরাধের শাস্তি হয়, শাস্তি হওয়ার পরে তাকে সংশোধন করানোর একটা সময় থাকে, একটা সুযোগ থাকে। সেই সুযোগ যদি সে কাজে লাগায়, সে যদি কাজে লাগিয়ে আসলে দেশের কাজে নিজেকে আবার নিবেদিত করতে চায়, সেটা কেন তার সেই অপশনটা তাকে দেওয়া হবে না? সেই অপশন তো তাকে দেওয়া উচিত। আমি মনে করি তার এটা মানবাধিকার, কিন্তু যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তাকে পেতে হবে, এবং সেই যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সাথে যদি তারা থেকে থাকে তাহলে তাদেরকে সেইটা মেনে নিতে হবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ আমাদের এটা ভুল হয়েছে। শেষ হয়ে যায়, আমার বন্ধু আমাকে ব্লক করে দেয়, আমার বন্ধুই আমাকে হয়তো থ্রেট দেয় যে আওয়ামী লীগ আসলে সে আমাকে হয়তো দেখে দিবে। তো আমরা তো আসলে বরাবরই বাংলাদেশের রাজনীতি বলেন বা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো দেশের রাজনীতিতে আমাদেরকে ওই থ্রুপের তাস হিসেবেই ব্যবহার করা হয়, এবং তারপরে ছুঁড়ে ফেলার যে টেন্ডেন্সি আছে সেটাও তো আমরা নানা সময় দেখেছি। সহনশীল অবস্থান আমরা ফিরতে পারবো কিনা, মানে এই প্রতিহিংসার রাজনীতি তো আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতার একটি, যে আমরা আসলে ভিন্ন মতের মানুষের কথা শুনতে পারি না। এবং আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সামনে যেটা বলছিলেন যে আমাদের ওই যে গ্রে লাইনটা আমাদের নিয়ে আসলে আমরা মুক্তিযুদ্ধকে সবার বানাতে পারিনি, আমরা বাংলাদেশি হয়ে উঠতে পারিনি, হয় আমরা ভারতের দালাল হয়েছি না হলে পাকিস্তানের প্রেতাত্মা হয়েছি। মানে বাংলাদেশি আসলে কারা, ওয়াই আমরা সবাই বাংলাদেশি না এবং বাংলাদেশের রাজনীতি করি না। ওরা তখন বলতো রাজাকার, ওরা এখন বলবে ভারতের দালাল, মানে যেই কে সেই। তো এই সংস্কারটা আসলে এভাবেই হতে হবে যে আমাদেরকে বাংলাদেশি হতে সাহায্য করবে, বাংলাদেশের জন্য রাজনীতি করতে সাহায্য করবে। এবং এই যে প্রতিহিংসা রাজনীতি মানে ক্ষমতার পালাবদলকে সহজভাবে নেয়ার যে একটা সংস্কৃতি, সেটা আমাদেরকে গড়ে তুলতে হবে, এটা সব জায়গায়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের সাথে বিভিন্নভাবে রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে আমরা অতপ্রতভাবে জড়িত এবং প্রচুর ডিল হয় সারা বছরেই। প্রায় 268 রকম সম্পর্ক, মানে ব্যবসায়িক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, এরকম একটা রিলেশন আছে ভারতের সাথে বিগত সরকার বা বিগত কয়েক সরকারের ধরে। দুজনই, দীপ্তি চৌধুরী এবং বাঁধন, দুজনই সংস্কৃতি কর্মী হিসেবে খুবই বোল্ড অবস্থানে। ভারতকে কিভাবে ডিল করা উচিত বা ভারতের সম্পর্কের জায়গাটা বাংলাদেশের সাথে সম্পর্কে যাতে ব্যক্তিগত এবং সামাজিক এবং রাজনৈতিক ভাবে কিভাবে দেখো তোমরা? আসলে আমি খুবই সামান্য মানুষ এইটা নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমি যতটুকু একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবশ্যই আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, কিন্তু সেটা এমন একটা অবস্থায় থাকতে হবে যেটাতে আমাদের সাম্যাবস্থা থাকবে, যেখানে আমরা একজন আরেকজনের সাথে সাম্যের জায়গায় থাকবো। হ্যাঁ, আমাদের সেটা আমাদের পলিসিগত জায়গায় হোক, আমাদের এক্সচেঞ্জের জায়গায় হোক, হ্যাঁ আমাদের বর্ডারের জায়গায় হোক, যেখানেই হোক সেই জায়গাটা একটা সাম্য থাকবে। হ্যাঁ, এবং দুই পক্ষেরই এক ধরনের একটা বন্ধুত্বপূর্ণ এবং সম্মানের জায়গাটা থাকতে হবে। কিন্তু আমার কাছে যেটা লাস্ট কিছুদিনের আচরণে মনে হয়েছে যে ইন্ডিয়া আসলে কোনো ভাবে বাংলাদেশকে তাদের মানে তাদের রাষ্ট্রের আলাদা অংশ মনে করে না। তারা মনে করে না আরেকটা রাষ্ট্র আমরা। আমার কাছে মনে হয়েছে তারা মনে করে আমরা তাদেরই একটা প্রদেশ। সো হঠাৎ করে তাদের প্রদেশটা তাদের হাত থেকে হয়তো চলে গেছে। তাদের আচরণটা ইদানিং এইটা প্রকাশ পাচ্ছে তাদের বিভিন্ন কথাবার্তায়, তাদের আচরণে। কিন্তু ব্যাপারটা তো এরকম না। তারা যদি স্বাভাবিকভাবে এই জিনিসটাকে দেখতো যে একটা দেশ, যে স্বাধীন সার্বভৌম একটা দেশ, তার প্রতিবেশী একটা দেশ, আমরা ইন্ডিয়ার একটা প্রতিবেশী দেশ, আমরা একটা সাম্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবস্থায় থাকবো, এবং আমরা রাজনৈতিক পালাবদল তো হবেই, এবং সেটার সাথে যারা আসবে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকবে, এবং সেইটার সাথে তারা আসলে মানিয়ে নিয়েই কন্টিনিউ করবেন সম্পর্কটা। সেটা না করে কি করছেন, তাদের মেইন প্রবলেম হয়ে গেছে যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের সাথে তাদের এত সুসম্পর্ক ছিল যে তারা কিছুতেই এই তাদের পতনটাকে আসলে তারা নিজেদের পতন হিসেবে
দেখছেন, এটা খুব ভয়ঙ্কর। আমার কাছে মনে হয় যে এটা যারা দেখছেন বেসিকলি আসলে সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় যে কিছু গণমাধ্যম কর্মী যারা খুবই প্রোপাগান্ডা গুলোতে হেল্প করছে সবাইকে। আমি জানি না যে ওনাদের কি তাদেরকে ব্রিফ করা হয়েছে বা কি তাদের এজেন্ডাটা তাদের কি আমি জানি না, কিন্তু আমার কাছে সরকারি পর্যায়ে যারা কথা বলেছেন তাদের তাদের কথা শুনে আমার এরকম মনে হয়নি, কিন্তু সাধারণ গণমাধ্যম কর্মীদের কথা শুনে আমার কিছুটা এরকম মনে হয়েছে যে তারা এই ধরনের একটা মনোভাব প্রকাশ করছে যে তাদের তাদের হাত থেকে তাদের একটা প্রদেশ হয়তো আহ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু তারা হয়তো এই বাস্তবতাটা মেনে নিতে পারছেন না যে বাংলাদেশ আসলে তাদের তাদের দেশের প্রদেশ না, এটা বাংলাদেশ একটা ইন্ডিভিজুয়াল রাষ্ট্র। হ্যাঁ, এটা যদি তারা মেনে নিতে পারেন তাদের কাছে অনেক কিছু সহজ হয়ে যাবে আমার কাছে মনে হয়। খুবই বোকা বোকা যে আমার অমুক আমার বন্ধুর সাথে ছোটবেলায় যেরকম হতো যে প্রাইমারি স্কুলে অমুকের সাথে ঝগড়া হলো মানে অমুকের বাড়ির পাশ দিয়ে যাব না, কিংবা অমুকের মাকে সালাম দিব না, এরকম টাইপের ব্যাপার আর কি। তবে আপনি প্রথম যেটা বললেন যে অনেকগুলো প্রশ্ন একসাথে, তো যে অস্বস্তি কাজ করে না, কাজ করে কিনা, অফকোর্স অস্বস্তি কাজ করে, কারণ ওই মিডিয়া থেকে যে ধরনের কথাবার্তা সেটা আসলে ছোট বোধ করায়। আই এম ড্যাম শিওর যে বাঁধন আপু কিংবা জয়া আপু বা আমরাও যারা নানাভাবে আমরা যারা কাজ করেছি, তারা কখনোই মানে আমি তোমার সাথে কাজ করে বলতে গেলাম সেভাবে কাজ করিনি। ইট ওয়াজ আ কোলাবোরেশন। ওরা আমন্ত্রণ জানিয়েছে, ওরা মনে করেছে ওদের কাজটা আমি ভালো করতে পারবো, সেক্ষেত্রে হয়তো আমন্ত্রণে আমরা সাড়া দিয়েছি। রিসেন্টলি আমিও আসলে মানে আমি ব্যক্তিগত জায়গায় তাদের একটা ইনভিটেশন ইগনোর করেছি, জাস্ট বিকজ তারা আসলে ছোট করে কথা বলেন আমাদেরকে। এখন আচ্ছা। বাঁধন আপু একটা কথা বলছিলেন যে ওইখানকার অফিসিয়াল বা হাই অফিসিয়াল যারা আছেন তাদের কথায় মনে হয় না যে আসলে খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু মিডিয়া গুলো খারাপ কথা বলছে। এখন আমার কথা হচ্ছে, মিডিয়া যে এই ধরনের কথা বলছে সেটা কি ওদের হাই অফিসিয়ালস জানে না? অফকোর্স জানে। আমাদের বাংলাদেশ থেকে বিবৃতিও দেওয়া হচ্ছে, সেটাও নিশ্চয়ই তারা দেখছেন। এখন তারা যে এটার কোনো প্রতিবাদ করছেন না, তাদের একটা পার্শ্ববর্তী দেশকে নানা ধরনের রং চড়িয়ে কখন কি বাংলাদেশ থাকবে না এই ধরনের কথা একটা প্রতিবেশী রাষ্ট্র থেকে, রাষ্ট্রের মিডিয়া থেকে যখন আসতে পারে, সেই অ্যাঙ্কারকে কিংবা মিডিয়া কর্মীকে কেন ডাকা হবে না যে তুমি এই ধরনের কথা বলবা না? তার শোটা কেন অফ হবে না? তিনি যেগুলা করছেন তাদের দেশের একজন হয়ে করছেন না, ইটস এ রিপ্রেজেন্টেশন। তিনি বলছেন যে এইখান থেকে এখানে দখল হয়ে যাইতে পারে, ওরা ভালনারেবল অবস্থায় আছে। ওয়াই? মানে এটা যখন প্রতিবাদ আসে না, তখনই আসলে বোঝা যায় যে তারা আসলে আমাদেরকে কি চোখে দেখেন। এখন আমি যখন একটা প্রতিবেশী, আমি ছোট হতে পারি, বয়সে কম হতে পারি, গরিব হতে পারি, কিন্তু তানভীর ভাই আপনি কি তাই বলে আমি যদি আপনার পাশের বাসায় থাকি আপনি নিশ্চয়ই পানিটা ছুঁড়ে মারবেন না, কিংবা ছুঁড়ে মারলেও সেটা অপরাধী হবে আপনার। তো ভারতের বেলাতেও তাই হবে। এখন কালচারাল যে এক্সচেঞ্জ আমাদের, সেটা তো ন্যাচারালি, আমাদের তো একই ইতিহাস, একই সংস্কৃতি। ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুধু ভারত করেনি, বাংলাদেশের এই অংশটাও তো সেই আন্দোলনে ছিল, তাই না? সো পাকিস্তান হবার জন্য আন্দোলন তো আমরা সবাই মিলে করেছি, তারপরে আমাদের স্বপ্নভঙ্গ হওয়ার পরে আমরা বাংলাদেশ হয়েছে। সো এই ইতিহাসগুলো আমাদের এক, পশ্চিমবঙ্গের সাথে আমাদের ভাষা এক। আমরাই কি শুধুমাত্র তাদের গান শুনি, তারা আমাদের গান শোনে না? তারা আমাদের জয়া আহসানকে অ্যাপ্রিসিয়েট করে না? তাদের সিনেমাকে আমাদের বাঁধন জয়ারা সমৃদ্ধ করে না? তো সেই জায়গা থেকে আমরা যদি মানে পরস্পরকে সম্মান জানিয়ে কাজ করতে না পারি, তাহলে যেখানে সম্মান পাবে মানুষ সেখানে কাজ করবে। এটা নিয়ে মানে এখন ভারতের সাথে কাজ করবে না, এখন পাকিস্তানের সাথে কাজ করবে, ইটস নট লাইক দ্যাট। আতিফ আসলাম নিজে ভারতীয় গানকে সমৃদ্ধ করেননি, ভারতের ওরা আতিফ আসলামের গান শোনে না, কিন্তু ভারত তো এখন গত এক বছর 2 বছর ধরে আতিফ আসলামকে কোনো গানই গাইতে দেয় না, নিষিদ্ধ করে রেখেছে। বলিউডে কোনো আতিফ আসলাম গান গাইতে পারে না। সেক্ষেত্রে কি আতিফ আসলামের গান বাজানো বন্ধ করে দিয়েছে ভারতের সিনেমা? বন্ধ তো করেনি, তারা তো এখনো সেই গানগুলো গেয়েই প্রেম করে, বিচ্ছেদের পরেও সেই গানগুলো নিশ্চয়ই শোনে। সো এই জায়গা থেকে এখন আমি কনসার্টে আতিফ আসলামের বলিউডের গান শুনলাম কিনা এটা নিয়ে যারা হাসাহাসি করে, তারা মানে তথাকথিত ওই আফসোস ড্যাশ ড্যাশ ছাড়া আর কিছুই না আর কি। সো এগুলাকে এত গোলা বানানোর এখনই সময় আসছে বলে আমার মনে হয় না। সো লেটস সি, সম্মান বাঁচিয়ে যাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, যতটুকু থাকবে ততটুকুই রাখা উচিত বলে মনে করি। এরপরে তো বাকিটা মানে বড় পররাষ্ট্রনীতি, সেটা নিশ্চয়ই দেশ নিজের স্বার্থকে সবচেয়ে ঊর্ধ্বে রেখেই নির্ধারণ করবেন।